আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শেখ রবিউল ইসলাম। আজকে আপনাদের সামনে স্ট্রাকচারাল মেকানিক্সের দ্বিতীয় চ্যাপ্টার কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিব এই চ্যাপ্টারের কন্টেন্টগুলা কি কি আছে এর ভিতরে। শুরুতে রয়েছে কাজ ও তার একক। আমরা এই অধ্যায়ে কাজ এবং তার এককগুলো সম্পর্কে জানব। পরবর্তীতে আমরা ক্ষমতা এবং শক্তি ও তার একক সম্পর্কে জানব, এবং তারপর আমরা দক্ষতা সম্পর্কে জানব, যান্ত্রিক দক্ষতা। এছাড়াও ঘূর্ণন দ্বারা কৃত কাজ সম্পর্কে জানবো, এবং ক্ষেত্রফল দ্বারা কিভাবে কাজের বর্ণনা করা হয় সেটা সম্পর্কে জানতে পারবো। আমরা স্থিতিশক্তি ও গতিশক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, আর শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে শিখবো। তারপর আমরা এই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাবলী দেখব, এবং সর্বশেষ এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার এসে থাকে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা পর্যালোচনা করব। তাহলে আমরা প্রথমে শুরু করব কাজ ও তার একক নিয়ে। আচ্ছা, কাজ বলতে আমরা কি বুঝি? সাধারণত বিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুটি সরণ ঘটে, তাহলে তাকে কাজ বলা হয়। অর্থাৎ আমাদের সরণটা হতে হবে বল প্রয়োগের দিকে। সরণ যদি না হয় তাহলে কাজ হবে না। কাজ নিয়ে সুন্দর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এমন যে একজন মাঝি স্রোতের বিপরীতে সারা রাত নৌকা দাঁড় পেল, কিন্তু নৌকা স্রোতের বিপরীতে একটু অগ্রসর হল না। এখন সকালবেলায় নৌকার যে মালিক, তিনি মাঝিকে বলতেছে, মাঝি তুমি তো কাজ করলে না। এখন মাঝি বলতেছে, আমি তো সারা রাত নৌকা বেয়েছি, তাহলে আমার পারিশ্রমিক দিন। আসলেও মাঝি কাজ করেছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ হয়নি। কারণ কি? কারণ কোনো সরণ সংঘটিত হয়নি, সরণ জিরো। সুতরাং আমরা বুঝতে পারি যে যদি বল প্রয়োগের সাথে সাথে বল প্রয়োগের দিকে সরণ ঘটে, তাহলে শুধুমাত্র কাজ হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি কাজ সমান বল ইন্টু সরণ। কাজকে সাধারণত ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, আর বলকে প্রকাশ করা হয় এফ দিয়ে, এবং সরণকে এস। তাহলে গাণিতিকভাবে আমাদের আসতেছে কাজ ডাব্লিউ সমান এফ এস। এখন যদি আমাদেরকে বলটা অ্যাঙ্গুলারভাবে অ্যাপ্লাইড করা হয়, অর্থাৎ বল প্রয়োগটা যদি বল প্রয়োগের দিকের সাথে থিটা কোণে অবস্থান করে, সেক্ষেত্রে আমাদের কাজটা হবে এরূপ। বল প্রয়োগের দিকের সাথে যদি আমাদের প্রকৃত বল যদি সরণের দিকের সাথে থিটা কোণে অবস্থান করে, তাহলে আমাদের কাজ সমান হবে বলের সরণের দিকের উপাংশ ইন্টু সরণ, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা কাজ সম্পর্কে জানলাম, এখন কাজের বিভিন্ন একক সম্পর্কে জানবো। সাধারণত কাজের দুই ধরনের একক প্রচলিত রয়েছে, যথা পরম একক এবং অভিকর্ষীয় একক। কাজের পরম এককগুলো সাধারণত এমকেএস, এফপিএস, সিজিএস এবং এসআই ইউনিটে রয়েছে। আমরা কাজের এককগুলো যদি দেখি, তাহলে পরম একক, এমকেএস পদ্ধতিতে কাজের পরম একক হলো কেজি মিটার, অর্থাৎ কাজের একক সমান বলের একক কিন্তু সরণের একক। আমরা যদি বলের একক কেজি ব্যবহার করি এবং সরণের একক ব্যবহার করি মিটার, তাহলে কাজের এমকেএস পদ্ধতিতে কাজের পরম এককটা হচ্ছে কেজি মিটার। এসআই বা স্ট্যান্ডার্ড ইউনিটে কাজের একক হলো নিউটন মিটার। এখানে বলের একক ব্যবহার করা হয় নিউটন এবং সরণের একক মিটার, নিউটন মিটার। এবং নিউটন মিটারকে জুলও বলা হয়, অর্থাৎ 1 নিউটন মিটার সমান 1 জুল। আমাদের এফপিএস পদ্ধতিতে কাজের একক হলো ফিট ফাউন্ডাল, এবং সিজিএস পদ্ধতিতে কাজের একক হলো ডাইন সেন্টিমিটার। এখানে ফাউন্ডাল এবং ডাইন দুটাই যথাক্রমে বলের একক, এবং সেন্টিমিটার এবং আমাদের ফিট দুটা হলো সরণ বা দূরত্বের একক। আমরা কাজের পরম এককগুলো সম্পর্কে জানলাম, এখন কাজের অভিকর্ষীয় এককগুলো সম্পর্কে আমরা জানবো।
পরম একক এবং অভিকর্ষীয় একক সাধারণত এমকেএস এবং এসআই পদ্ধতিতে একই হয়ে থাকে। অর্থাৎ এমকেএস পদ্ধতিতে কাজের অভিকর্ষীয় একক হলো আমাদের কেজি মিটার এবং এসআই বা স্ট্যান্ডার্ড ইউনিটে আমাদের কাজের অভিকর্ষীয় একক হলো নিউটন মিটার। এক্ষেত্রে আমাদের পার্থক্য আসে এফপিএস এবং সিজিএস পদ্ধতিতে, যেখানে এফপিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষীয় একক হলো ফিট পাউন্ড এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার। ওকে, আমরা তাহলে কাজের এককগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা কাজের মাত্রা সমীকরণ সম্পর্কে জানব। আমরা জানি কি কাজ সমান বল ইন্টু সরণ, তাহলে কাজের মাত্রা সমীকরণ হবে বলের মাত্রা সমীকরণ গুণ সরণের মাত্রা সমীকরণ। তাহলে আমরা যদি এটা গাণিতিকভাবে দেখি তাহলে বল ইন্টু কাজ সমান বল ইন্টু সরণ। আবার বল সমান আমরা কি জানি ভর গুণ ত্বরণ, তো আমরা বলকে ভেঙে লিখতে পারি ভর গুণ ত্বরণ সরণ, যেখানে আমাদের ভর এবং সরণ বা দৈর্ঘ্য দুটি মৌলিক রাশি, কিন্তু আমাদের ত্বরণ একটি যৌগিক রাশি। সুতরাং আমরা ত্বরণকে আরো ভাঙিয়ে এটাকে মৌলিক রাশিতে রূপান্তর করব। তাহলে ত্বরণ সমান আমরা লিখতে পারি ত্বরণ সমান আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়। এখন বেগ সমান আমরা আবার কি জানি, বেগ সমান আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে আমাদের সবগুলো রাশি মৌলিক রাশিতে রূপান্তরিত হয়েছে। এখন আমরা যদি এই রাশির মাত্রাগুলো ইনপুট করি তাহলে আমরা কাজের মাত্রা সমীকরণ পেয়ে যাব। আমরা কাজকে যদি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, আমরা জানি ভরের মাত্রা হলো এম বা মাস থেকে আসছে এম, এবং সরণ বা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, লেন্থ থেকে আসছে এল, এবং সময়ের মাত্রা হলো টি। তাহলে আমরা যদি এগুলো বসাই তাহলে আমরা পাবো এম এল এল ভাগ টি গুণ টি, অর্থাৎ কাজের মাত্রা সমীকরণ আমরা পাচ্ছি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। তো এই ছিল কাজের মাত্রা সমীকরণ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী টপিকসে যাব। আমাদের পরবর্তী টপিকস হলো ক্ষমতার একক। ক্ষমতা কাকে বলে? আমরা জানি যে কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ একক সময়ে কে কত বেশি পরিমাণ কাজ করতে পারতেছে এই হারটাকে বা এই পরিমাণটাকে ক্ষমতা বলা হয়। ক্ষমতা সমান আমরা গাণিতিকভাবে লিখতে পারি ক্ষমতা সমান কাজ বাই সময়। তাহলে ক্ষমতার এককটা আমাদের কি হতে পারে? ক্ষমতার এককটা হবে কাজের একক ভাগ সময়ের একক। ক্ষমতাকে গাণিতিকভাবে আমরা পি দিয়ে প্রকাশ করি এবং কাজকে ডাব্লিউ, সময়কে টি দিয়ে প্রকাশ করলে আমরা পাই ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। আমরা সাধারণত এসআই ইউনিটে কাজের একক নিউটন মিটার বা জুল ব্যবহার করে থাকি। তাহলে আমরা যদি এসআই একক ব্যবহার করি সেক্ষেত্রে জুল পার সেকেন্ডকে বলা হচ্ছে ওয়াট, অর্থাৎ 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট। আমরা লিখতে পারি আমাদের পি সমান ডব্লিউ বাই টি, যেখানে আমাদের কাজের একক হলো জুল বা নিউটন মিটার এবং সময়ের একক যদি আমরা সেকেন্ড ধরি তাহলে আমরা ক্ষমতার একক পাবো জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে লেখা হয় ওয়াট, অর্থাৎ 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট। ক্ষমতার ব্যবহারিক এককের ক্ষেত্রে সাধারণত ওয়াট বা কিলোওয়াটই বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যদি বৈদ্যুতিক শক্তি হিসাব করি সেক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষমতার এককে কিলোওয়াটে সাধারণত বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমরা বৈদ্যুতিক মিটার যেটা ব্যবহার করা হয় আমাদের বাসা বাড়িতে, সেক্ষেত্রে আমাদের কিলোওয়াট ঘন্টাতে আমাদের কিন্তু বৈদ্যুতিক ক্ষমতার এককটা হিসাব করা হয়ে থাকে। তো 1 কিলোওয়াট সমান আমরা আবার জানি 1000 ওয়াট। আচ্ছা, তাহলে আমরা ক্ষমতার একক সম্পর্কে জানলাম। এখন আমরা ক্ষমতার মাত্রা সমীকরণটা একটু দেখে নিব। তাহলে ক্ষমতার মাত্রা সমীকরণটা কি হবে আমরা জেনে এসেছি আমাদের পূর্ববর্তী স্লাইডে।
কাজের মাত্রার সমীকরণ হচ্ছে ml স্কোয়ার বা টি স্কোয়ার। তাহলে আমাদের ক্ষমতার মাত্রার সমীকরণ হবে কাজের মাত্রার সমীকরণ ভাগ তার সাথে একটা সময়ের একটা মাত্রা ভাগ হবে। তাহলে আমরা দেখি ক্ষমতা সমান কাজ বাই সময়। আমরা জানি সময় একটি মৌলিক রাশি এবং সময়ের মাত্রার সমীকরণ হলো টি, এবং আমরা গত স্লাইডে দেখে এসেছি যে ক্ষমতার আমাদের কাজের মাত্রা যেটা ছিল, কাজের মাত্রার সমীকরণটা ছিল ml স্কোয়ার পার টি স্কোয়ার। তাহলে আমাদের ক্ষমতার মাত্রার সমীকরণটা দাঁড়ালো ml স্কোয়ার পার টি কিউব। ওকে, তাহলে আমরা ক্ষমতা সম্পর্কে জানলাম, ক্ষমতার একক সম্পর্কে জানলাম এবং ক্ষমতার মাত্রা সমীকরণ সম্পর্কেও জানলাম। এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাবো, শক্তি ও তার একক। সাধারণত আমাদের কাজ এবং শক্তি দুটাকে একই বিবেচনা করা হয়, সুতরাং কাজের একক এবং শক্তির একক দুটা একই হয়ে থাকে। দক্ষতা বলতে সাধারণত কি বোঝায়? দক্ষতা বলতে সাধারণত একটা যন্ত্র তার উৎপাদিত শক্তিকে কি পরিমাণে ব্যবহার করতে পারতেছে উইদাউট এনি লস, সেটা হচ্ছে তার দক্ষতা। অর্থাৎ দক্ষতার সমান আমরা বলতে পারি যে দক্ষতা একটা অনুপাত কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে সাধারণত দক্ষতা বা যান্ত্রিক দক্ষতা বলা হয়ে থাকে। আমরা যদি গাণিতিকভাবে দেখি তাহলে আমাদের দক্ষতাকে সাধারণত ইটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, গ্রিক অক্ষর ইটা। তো দক্ষতা ইটা সমান লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। অথবা এটাকে আমরা কোন একটা ইঞ্জিনের আউটপুট বা ইনপুটের অনুপাত হিসাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ লভ্য কার্যকর শক্তি বলতে বোঝায় আমরা কোন একটা ইঞ্জিন থেকে অ্যাকচুয়ালি যে পরিমাণ আউটপুটটা পেয়ে থাকি তাকে বলা হচ্ছে লভ্য কার্যকর শক্তি। তো এবং আমরা ওই ইঞ্জিনে শক্তি বা ক্ষমতা উৎপাদনের জন্য যে পরিমাণ শক্তি ইনপুট করে থাকি সেটাকে আমরা ইনপুট বলতে পারি। তাহলে আমরা এটা সমান লিখতে পারি আউটপুট ভাগ হলো ইনপুট। আবার এটা সমান আমরা সাধারণত বিএসপি এবং আইএসপি এর অনুপাত আকারেও লিখতে পারি, অর্থাৎ বিএসপি এবং আইএসপি। বিএসপি দ্বারা কি বোঝায়? বিএসপি দ্বারা বোঝায় হলো ব্রেকিং হর্স পাওয়ার, অর্থাৎ ব্রেকিং হর্স পাওয়ার means here braking horsepower mean actual power generated by ইঞ্জিন। অর্থাৎ একটা ইঞ্জিন প্রকৃতপক্ষে যে পরিমাণ ক্ষমতা উৎপাদন করতে পারতেছে বা যে পরিমাণ ক্ষমতাকে কাজে পরিণত করতে পারতেছে তাকে আমরা বলতেছি ব্রেকিং হর্স পাওয়ার। এবং ইন্ডিকেটিং হর্স পাওয়ার বলতে বোঝাচ্ছে আমাদের থিওরিটিক্যাল পাওয়ার জেনারেটেড বাই ইঞ্জিন। দ্যাট মিনস একটা ইঞ্জিন থিওরিটিক্যালি যে পরিমাণ ক্ষমতা উৎপাদন করার জন্য ডিজাইন করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে আমাদের ইন্ডিকেটিং হর্স পাওয়ার। তো আমরা ব্রেকিং হর্স পাওয়ার লিখতে পারি actual power generated by engine, এবং ইন্ডিকেটিং হর্স পাওয়ার বলতে আমরা বুঝি থিওরিটিক্যাল পাওয়ার ডেভেলপড তো আমাদের এই যান্ত্রিক দক্ষতার পরিমাপকে সাধারণত পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ এটাকে আমাদের শতকরা হারে প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা এর সাথে একটা 100 গুণ দিয়ে পার্সেন্টেজ আকারে লিখে দিতে পারি। ওকে, আমরা যান্ত্রিক দক্ষতা সম্পর্কে জানলাম। এখন আমরা আমাদের পরবর্তী টপিক চলে যাব। আমাদের পরবর্তী টপিক হলো ঘূর্ণন দ্বারা কৃত কাজ। কোনো একটা ঘূর্ণায়মান বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে তবে তার দ্বারা কাজ সম্পন্ন হতে পারে। যেহেতু বস্তুটার স্মরণ ঘটতেছে সুতরাং ঘূর্ণন বল দ্বারাও কাজ হতে পারে, এবং সেই ঘূর্ণন বল দ্বারা কৃত কাজের পরিমাণটা কি হতে পারে সেটা আমরা এখানে দেখব। তো আমরা যদি আর রেডিয়াসের একটা বৃত্ত চিন্তা করি এবং এই বৃত্তটাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতে থাকে বা আবর্তিত হতে থাকে, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে বৃত্তের পরিধির সমান, অর্থাৎ 2πr, এবং আমাদের প্রকৃত বলের পরিমাণ যদি F হয়ে থাকে তাহলে আমরা জানি কাজ সমান বল গুণ সরণ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি
এখানে ওয়ার্ক ডান বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু বল গুণ সরণ। তো সেক্ষেত্রে আমাদের প্রকৃত বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি এবং সরণ আমরা এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বৃত্তের পরিধি হবে 2πr। তো আমরা সরণকে লিখতে পারি 2πr। ওকে, তো এখান থেকে আমরা 2πকে আলাদা করে এটাকে লিখতে পারি fr। তো fr এর পরিবর্তে আমরা লিখতে পারি t বা টর্ক। আমরা জানি আমাদের টর্ক t বা টাউ ইজ ইকুয়াল টু fr, এবং এই বড় টি এর পরিবর্তে আমরা লিখতে পারি 2π nt, হোয়ার আমাদের এনটা হলো নাম্বার অফ রেভলিউশন বা ঘূর্ণন সংখ্যা এবং টিটা হলো টর্ক। অতএব ঘূর্ণন বল দ্বারা কৃত কাজ আমরা দেখলাম W সমান 2π nt। তাহলে আমরা ঘূর্ণন বল দ্বারা কৃত কাজ সম্পর্কে জানলাম। এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। এখন আমরা জানবো ক্ষেত্রফল দ্বারা কাজের বর্ণনা, ওয়ার্ক রিপ্রেজেন্টেড বাই এরিয়া। আমরা যদি একটি আয়তকার ক্ষেত্র কল্পনা করি এবং আয়তকার ক্ষেত্রের এক অ্যাক্সিস কোনো একটা অ্যাক্সিস বরাবর যদি আমাদের সরণ হয়ে থাকে এবং অপর বিপরীত অ্যাক্সিস বরাবর যদি আমাদের প্রকৃত বল হয়ে থাকে, তাহলে আমরা এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই কাজ। অর্থাৎ কাজ এখানে প্রথম ক্ষেত্রে আমরা কাজ W ইজ ইকুয়াল টু লিখতে পারি Fs, অর্থাৎ ক্ষেত্রফলের মাধ্যমে কাজ প্রকাশ হচ্ছে। এখন আমাদের প্রকৃত বলের মান যদি সুষম না হয়, অর্থাৎ বল যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রটা আসবে ক্ষেত্রটা হবে এমন। তো এই প্রান্তকে যদি আমরা F1 এবং এই প্রান্তকে F2 চিন্তা করি এবং আমাদের সরণের পরিমাণ যদি S হয়, তাহলে আমাদের কৃত কাজের পরিমাণ হবে দুইটা বলের গড় এবং সরণ F1 প্লাস F2/2 ইন্টু S। অথবা আমাদের প্রকৃত বলের পরিমাণ যদি শূন্য থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে F পর্যন্ত পৌঁছায়, অথবা F পরিমাণ বল থেকে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে শূন্য পৌঁছায়, সেক্ষেত্রেও আমরা কৃত কাজের পরিমাণকে এভাবে প্রকাশ করতে পারি। তো W ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে একটি ত্রিভুজ আকৃতি হচ্ছে এবং এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল হাফ Fs। সুতরাং আমরা কাজকে ক্ষেত্রফলের মাধ্যমে বর্ণনা করতে পারি। ক্ষেত্রফলের মাধ্যমে কিভাবে কাজকে বর্ণনা করা হয় সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী টপিকসে। আমরা স্থিতিশক্তি ও গতিশক্তি সম্পর্কে জানবো। আমাদের এই অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ টপিকস হল স্থিতিশক্তি এবং গতিশক্তি। তো প্রথমে আমরা আলোচনা করব গতিশক্তি বা কাইনেটিক এনার্জি নিয়ে। গতিশক্তি সম্পর্কে, গতিশক্তি বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে থাকে তাকে বলা হচ্ছে গতিশক্তি। তো একটা গতিশীল বস্তু এর গতির জন্য কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে থাকে তাকে বলা হয় গতিশক্তি। এবং গাণিতিক ভাষায় গতিশক্তিকে সাধারণত কে এ, কাইনেটিক এনার্জি কে দ্বারা প্রকাশ করে। কে সমান হাফ এম ভি স্কোয়ার। এরপর আমরা জানবো স্থিতিশক্তি সম্পর্কে। স্থিতিশক্তি বলতে কি বোঝায়? সাধারণত কোনো বস্তু তার অবস্থানের কারণে, অর্থাৎ তার অবস্থান পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে থাকে তাকে বলা হচ্ছে আমাদের স্থিতিশক্তি। অর্থাৎ কোনো বস্তুর অবস্থানকে যদি আমরা পরিবর্তন করি, অর্থাৎ অভিকর্ষের বিপরীতে কোনো একটা বস্তুকে যদি আমরা ভূমি থেকে উঠিয়ে কোনো উঁচু অবস্থানে রাখি, তাহলে এই বস্তুর ভিতরে একটা বিভব শক্তি সঞ্চিত হয়। সাধারণত অভিকর্ষের বিপরীতে বস্তুটাকে ওঠানোর কারণে এর ভিতর অভিকর্ষীয় বলের বিপরীতে একটা শক্তি সঞ্চিত হয়। এই শক্তির কারণে বস্তু কাজ করার সামর্থ্য লাভ করে বা এক প্রকার শক্তি লাভ করে। একেই বলা হয় সাধারণত আমাদের স্থিতিশক্তি। তো স্থিতিশক্তিটা সাধারণত আমাদের হয় উচ্চতার জন্য, অর্থাৎ ভূমি থেকে আমরা বস্তুকে যত উপরে উঠাবো তার জন্য আমাদের স্থিতিশক্তির পরিমাণ সঞ্চিত হবে। তো স্থিতিশক্তিকে আমরা পটেনশিয়াল এনার্জি বা পিই দ্বারা প্রকাশ করি। স্থিতিশক্তি পিই সমান mgh, যেখানে এম দ্বারা আমাদের বস্তুর ভর বোঝায় এবং ভি দ্বারা বোঝায় হলো গতিবেগ। এবং স্থিতিশক্তির ক্ষেত্রে
এম দ্বারা আমাদের বস্তুর ভর বোঝায় এবং জি দিয়ে আমাদের বস্তুর অভিকর্ষ ত্বরণ প্রকাশ করা হয়। এবং এইচ দ্বারা আমাদের বস্তুর উচ্চতা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা গতিশক্তি এবং স্থিতিশক্তি সম্পর্কে জানলাম। এখন আমরা পরবর্তী টপিক সম্পর্কে, আমাদের পরবর্তী টপিকস হলো শক্তির নিত্যতা সূত্র, কনজারভেশন ল অফ এনার্জি। শক্তির নিত্যতা সূত্র কি বলে? শক্তির নিত্যতা সূত্র বলে যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে তার অবস্থা পরিবর্তন করে। সুতরাং আমরা যদি এই শক্তির নিত্যতা সূত্রের নীতিটা প্রমাণ করতে চাই, তাহলে আমরা একটি বস্তুকে বিবেচনা করব তিন অবস্থাতে। প্রথমত আমরা একটি বস্তুকে এই সুস্থতায় কল্পনা করব এবং এই সুস্থতা থেকে যথাক্রমে আমরা বস্তুটিকে ছেড়ে দেব মুক্তভাবে ভূমিতে পড়ার জন্য, এবং বস্তুটি আমাদের উচ্চতা এবং ভূমির মাঝামাঝি কোনো একটা স্থানে পৌঁছালে আমরা সেই স্থানে বস্তুর গতিশক্তি নির্ণয় করব, এবং বস্তুটি যখন সর্বশেষ ভূমিতে পৌঁছাবে তখন আমরা বস্তুর গতিশক্তি নির্ণয় করব। এই তিন অবস্থানে বস্তুর গতিশক্তি কম্পেয়ার করে আমরা দেখব যে সকল বস্তু স্থিতি অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটা শুরু করি। তো আমরা চিত্রে, ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি একটা বস্তু এ, বি, সি এবং তিনটি অবস্থানে আছে। বস্তুর প্রথম অবস্থান হচ্ছে এ অবস্থান, যেখানে বস্তুটি ভূমি থেকে এই সুস্থতায় অবস্থান করতেছে এবং এই বস্তু এই অবস্থানে স্থির অবস্থায় রয়েছে। তাহলে আমরা জানি কোন একটা অবস্থানে বস্তুর মোট শক্তি হলো তার গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল। তাহলে আমরা যদি সর্বপ্রথম এই অবস্থানে বস্তুর মোট শক্তি নির্ণয় করি, সেক্ষেত্রে এই অবস্থানে বস্তুর মোট শক্তি ই সমান আমরা লিখতে পারি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বা কে ই প্লাস পিই। আমরা জানি আমাদের স্থিতিশক্তি বা গতিশক্তি কাইনেমেটিক এনার্জি কে ই সমান হাফ এম ভি স্কোয়ার। তো আমরা কে এর পরিবর্তে হাফ এম ভি স্কোয়ার দিলাম, এবং আমাদের স্থিতিশক্তি বা বিভব শক্তি হলো mgh। তো আমাদের এই অবস্থানে বস্তুটি যেহেতু স্থির অবস্থায় রয়েছে, সুতরাং এখানে বস্তুর গতিবেগ শূন্য। তাই আমরা এই অবস্থানে আমাদের গতিবেগ যদি শূন্য হয়ে থাকে, তাহলে আমাদের প্রথম রাশিটা হয়ে যাচ্ছে শূন্য, এবং আমাদের পরবর্তী রাশি mg, এবং এখানে আমাদের এই অবস্থানে বস্তুর উচ্চতা হলো h। সুতরাং আমাদের উচ্চতা হচ্ছে h, অর্থাৎ আমরা পেলাম এই অবস্থানে বস্তুর মোট শক্তি হলো E সমান mgh। ওকে, এখন আমরা এই বস্তুটাকে এই অবস্থান থেকে মুক্তভাবে নিচের দিকে পড়তে দিব, এবং ভূমিতে পৌঁছানোর আগে এ এবং সি অবস্থানের মাঝামাঝি কোনো একটা স্থান বি স্থানে আমরা এই বস্তুটার মোট শক্তি নির্ণয় করব। তাহলে এখন আমরা দেখি বি অবস্থানে বস্তুর মোট শক্তি। একইভাবে আমরা লিখতে পারি বি অবস্থানে বস্তুর মোট শক্তি E ইজ ইকুয়াল টু কে ই প্লাস পিই। তো আমরা দেখি যেহেতু এ অবস্থান থেকে বস্তুটা পড়া শুরু করেছে, সুতরাং বি অবস্থানে পৌঁছাতে পৌঁছাতে বস্তুর একটি গতিশক্তি লাভ করবে, এবং সেই গতিশক্তিটা আমরা নির্ণয় করব। আমরা জানি গতিশক্তি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। যেহেতু বস্তুটি স্থির অবস্থা থেকে পড়া শুরু করেছে, সুতরাং এখানে আমাদের বস্তুর আদিবেগ হবে শূন্য, অর্থাৎ ইউ হবে 0, এবং আমাদের যে এইচটা হলো অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, এখানে এইচটা সেটাকে প্রকাশ করতেছে। অর্থাৎ আমরা দেখি এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাতে বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করে আসছে, তার মানে আমাদের এখানে 2gx। দ্যাট মিনস আমাদের ভি স্কয়ার সমান আমরা পেলাম 2gx। এবং আমাদের পটেনশিয়াল এনার্জির যে এইচটা আছে, এখানে এইচটা হলো আমাদের বস্তুটি ভূমি থেকে কতটুকু উঁচুতে অবস্থান করছে। অর্থাৎ আমরা যদি দেখি বি অবস্থানের উচ্চতা হলো ভূমি থেকে h মাইনাস এক্স, অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্ষেত্রে এইচ এর পরিমাপ হবে h মাইনাস এক্স। তো আমরা যদি এই মানগুলো বসাই, তাহলে আমরা প্রথমটা থেকে পাচ্ছি হাফ এম ভি স্কয়ার সমান আমরা পেয়েছি 2gx প্লাস mg, s এর পরিবর্তে আমরা লিখতেছি h মাইনাস এক্স। তাহলে আমরা এটাকে যদি একটু সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি mgx প্লাস mgh মাইনাস mgx। তো আমাদের এখানে mgx এবং mgx ক্যান্সেল হয়ে গেলে আমাদের
ফাইনালি থাকতেছে mgh, অর্থাৎ বি অবস্থানে আমরা পেলাম বস্তুর মোট শক্তি হলো mgh। এখন আমরা সি অবস্থানে বস্তুর মোট শক্তি বের করব। তো আমাদের সি অবস্থান হলো গ্রাউন্ড লেভেল বা সর্বশেষ অবস্থান, যেখানে বস্তুটি পড়ে স্থির হয়ে যাবে, অর্থাৎ এই অবস্থানে আমাদের বস্তুটির ভূমি থেকে উচ্চতা হবে 0। এখানে আমরা লিখতে পারি আমাদের মোট শক্তি ই সমান কেই প্লাস পিই। আমরা জানি কেই সমান হাফ এমভি স্কোয়ার এবং আমাদের পটেনশিয়াল এনার্জি পিই সমান mgh। তো সি অবস্থানে পৌঁছে বস্তুর উচ্চতা 0 হয়ে যাবে, অর্থাৎ h ইকুয়াল mgh এর h ইকুয়াল 0 হবে, কিন্তু সি অবস্থানে বস্তুটির বেগ থাকবে। আমরা বেগটাকে বের করে নেব। সেক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এক্ষেত্রে আমাদের এসটা হলো অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই অবস্থান থেকে সি অবস্থানে পৌঁছতে যে দূরত্ব অতিক্রম করে এসেছে, আমরা জানি এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হলো এইচ। সুতরাং আমাদের, এবং বস্তুটি যেহেতু স্থির অবস্থা থেকে পতিত হওয়া শুরু করেছে, সুতরাং আমাদের এখানে আদি বেগটা হবে 0 এবং আমাদের উচ্চতা হবে 2gh। দ্যাট মিনস আমরা পেলাম বি স্কোয়ার সমান 2gh। আর যেহেতু সি অবস্থান থেকে বস্তুটির ভূমিতে অবস্থান করছে, অর্থাৎ ভূমি থেকে বস্তুর উচ্চতা 0, সুতরাং আমাদের mgh বা বিভব শক্তির ক্ষেত্রে বস্তুর উচ্চতা h ইকুয়াল হবে 0, অর্থাৎ হাফ এম আমরা ভি স্কোয়ারের পরিবর্তে দিলাম 2gh। তো এখানে একটা সিম্পল ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পেলাম ই সমান mgh, অর্থাৎ আমরা দেখলাম যে 3 অবস্থাতেই বস্তুর মোট শক্তি, গতিশক্তি স্থির শক্তির যোগফল, অর্থাৎ 3 অবস্থাতেই বস্তুর মোট শক্তির পরিমাণ হলো mgh। সুতরাং আমরা বলতে পারি যে বস্তুটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, অর্থাৎ কোন একটা পড়ন্ত বস্তুর গতির 3 অবস্থাতে আমরা মোট শক্তির পরিমাণ বের করলাম এবং দেখলাম যে বস্তুটা 3 অবস্থাতে মোট শক্তির পরিমাণ একই থাকতে। সুতরাং আমরা বলতে পারি শক্তি কখনোই নিঃশেষ হয় না বা ধ্বংস হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আমরা শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে জানলাম। তো এই ছিল মোটামুটি